হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো, শিক্ষাদানের ধারণা অর্থাৎ কি কনসেপ্ট অফ টিচিং। টিচিং সম্পর্কে কিন্তু তোমাদের বিভিন্ন আলোচনা করব আজকে, ঠিক আছে? বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাই। দেখো, প্রথমেই বলেছে যে শিক্ষাদান কি, অর্থাৎ কি হোয়াট ইজ টিচিং। টিচিং কি? দেখো, প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি শিক্ষাদান অর্থাৎ টিচিং হলো এমন একটি সুচিন্তিত মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া যা কি শিক্ষার্থীর শিক্ষণকে কি করে, ত্বরান্বিত করে। তারপরে কি বলা হয়েছে, এটি নিছক তথ্য বা জ্ঞান প্রদান করা নয়, বরং শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে জাগ্রত করা এবং তাকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো কিন্তু, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে শিক্ষাদান সম্পর্কে, যে শিক্ষাদান হলো শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে এমন একটি যোগসূত্র যা কি করে বিভিন্ন জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধের ইতিবাচক কিন্তু পরিবর্তন ঘটায়। তারপরে কি রয়েছে দেখো এখানটায়, শিক্ষাবিদ স্মিথ কি বলেছেন? শিক্ষাবিদ স্মিথ বলেছেন যে শিক্ষাদান হলো এমন কতগুলি কাজের সমষ্টি যা শিক্ষণকে উদ্দীপ্ত করে। তাহলে তিনি কি বলেছেন, এই যে শিক্ষাদান পদ্ধতি, এই শিক্ষাদান হচ্ছে কি বিভিন্ন কাজের সমষ্টি যা কি করে, শিক্ষণকে কিন্তু উদ্দীপ্ত করে। তাহলে কিন্তু এই বিষয়টি কে বলেছেন? শিক্ষাবিদ স্মিথ বলেছেন। দেখো, শিক্ষাদান কি এই সম্পর্কে তো ধারণা তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরে দেখো যে বিষয়টি রয়েছে শিক্ষাদানের প্রকৃতি ও বৈশিষ্ট্য। এখানে কিন্তু প্রথমে তিনটে বিষয় দেওয়া রয়েছে। কি কি বিষয় দেওয়া রয়েছে দেখো, উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। তাহলে কি শিক্ষাদান পদ্ধতি কিন্তু একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া, যেটি একটি নির্দিষ্ট উদ্দেশ্যের উপর ভিত্তি করেই কিন্তু পরিচালনা করা হয়। তাহলে কি বলেছে, শিক্ষাদান একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হয়। এটি কখনোই উদ্দেশ্যহীনভাবে বা এলোমেলোভাবে কিন্তু কাজ করা হয় না। একটি নির্দিষ্ট উদ্দেশ্যের উপরে বা লক্ষ্যর উপরে কিন্তু ভিত্তি করে এটি কাজ করা হয়। প্রথমে কিন্তু সেই লক্ষ্যটিকে স্থির করা হয় এবং সেই লক্ষ্য অনুযায়ী কিন্তু কাজ করা হয়। তারপরে কি বলেছে, যে শিল্প ও বিজ্ঞান, এটি একটি বিজ্ঞান কারণ হচ্ছে এর নির্দিষ্ট সূত্র ও পদ্ধতি রয়েছে। তাহলে কি শিক্ষাদান পদ্ধতিকে কিন্তু একটি বিজ্ঞান বলা হয়েছে, কারণ কি এর নির্দিষ্ট বিভিন্ন সূত্র রয়েছে এবং বিভিন্ন পদ্ধতি রয়েছে। এবং এটি একটি শিল্প, কারণ এটি শিক্ষকের সৃজনশীলতার ওপর কিন্তু কি করে, নির্ভর করে তৈরি হয়েছে। তারপরে কি রয়েছে, মিথস্ক্রিয়ামূলক। তাহলে দেখো, এখানে শিক্ষাদান পদ্ধতিকে কিন্তু মিথস্ক্রিয়ামূলকও বলা হয়েছে। এটি শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রমের মধ্যে একটি নিরবচ্ছিন্ন দ্বিমুখী মিথস্ক্রিয়া যা শ্রেণীকক্ষের প্রাণবন্ত কিন্তু রাখে। শ্রেণীকক্ষকে কি করে, প্রাণবন্ত করে তোলে। তাহলে কি দ্বিমুখী প্রক্রিয়া কাকে বলা হয়? যখন একজন শিক্ষক এবং শিক্ষার্থী মুখোমুখি হয়ে কাজ করে বা শিক্ষণ প্রক্রিয়া সেইখানে চলে, ঠিক সেই পদ্ধতিকে কিন্তু দ্বিমুখী প্রক্রিয়া বলা হয়। সেখানে থাকে শিক্ষক এবং কি শিক্ষার্থী। তারপরে কি রয়েছে, শিক্ষাদানে দুটি দৃষ্টিভঙ্গি দেওয়া রয়েছে। কি কি রয়েছে, প্রাচীন বা ঐতিহ্যগত ধারণা দেওয়া রয়েছে এবং কি আধুনিক ধারণা কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ কি প্রাচীন, দেখো যেহেতু শিক্ষাদান পদ্ধতি নিয়ে আলোচনা করা হচ্ছে, টিচিং নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি জানতে হবে, ঠিক আছে? প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রাচীন ধারণা বা প্রাচীন দৃষ্টিভঙ্গির কথা বলেছে। কি বলেছে, ঐতিহ্যগত বা প্রাচীন ধারণায় শিক্ষাদান হলো শিক্ষক কেন্দ্রিক ছিল। অর্থাৎ কি সেই সময় শিক্ষাদান পদ্ধতি কিন্তু শিক্ষক কেন্দ্রিক ছিল। শিক্ষক যা যা পড়াতেন শিক্ষার্থীদের, তো শিক্ষার্থীরা কিন্তু সেটা কিন্তু শ্রবণ করে করে কিন্তু মুখস্থ করতেন এবং মূল্যায়নের সময় কিন্তু তার উপরেই, মুখস্থের উপর ভিত্তি করেই কিন্তু তাদের কিন্তু মূল্যায়ন বা পরীক্ষা করা হতো। এবং কি বলেছে, এখানে শিক্ষকই সমস্ত জ্ঞানের উৎস ছিল এবং শিক্ষার্থী হলো নিষ্ক্রিয় গ্রহীতা, অর্থাৎ কি তারা কিন্তু শ্রোতা হিসেবে কিন্তু কাজ করতে, অর্থাৎ শুনে শুনে কিন্তু কি করতেন, বিভিন্ন জ্ঞান অর্জন করত। তারপরে কি শিক্ষকের কাজ হলো শুধুমাত্র পাঠ্যপুস্তকের তথ্য শিক্ষার্থীর মস্তিষ্কে জমা করা এবং কি কঠোর শৃঙ্খলার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করা। তাহলে দেখো, প্রাচীন ধারণা সম্পর্কে কিন্তু তোমাদের বললাম। এখন যে শিক্ষাদানের যে আধুনিক ধারণা রয়েছে, আধুনিক ধারণায় শিক্ষাদান পদ্ধতির যে একটি দৃষ্টিভঙ্গি, সেখানে কি রয়েছে দেখো,
আধুনিক ধারণায় শিক্ষাদান হলো শিক্ষার্থী কেন্দ্রিক, অর্থাৎ কি চাইল্ড সেন্টার্ড। কেন বলা হয়েছে? দেখো শিক্ষার্থী কেন্দ্রিক কেন বলা হয়েছে? দেখো বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু শিক্ষার্থীর চাহিদা, রুচি, আগ্রহ এবং লক্ষ্যের উপর ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে। এখানে কিন্তু শিক্ষক শুধুমাত্র পথ প্রদর্শকের হিসেবেই কিন্তু কাজ করে। এখানে শিক্ষক একজন পথ প্রদর্শক বা সহায়ক হিসেবে কাজ করেন। শিক্ষার্থীর আগ্রহ, সামর্থ্য, চাহিদাকে প্রাধান্য দিয়ে কিন্তু তাদের স্বাধীনভাবে জ্ঞান নির্মাণে সাহায্য করাই হলো আধুনিক শিক্ষাদান পদ্ধতির মূল বৈশিষ্ট্য। তাহলে দেখো এই যে শিক্ষাদান পদ্ধতি প্রাচীন এবং আধুনিক, এর মধ্যে কিন্তু বিভিন্ন পার্থক্য রয়েছে। প্রথম যে মূল পার্থক্য সেটা হচ্ছে যে প্রাচীনকালের যে শিক্ষাদান পদ্ধতি ছিল সেটা ছিল শিক্ষক কেন্দ্রিক, আর বর্তমানে যে অর্থাৎ আধুনিক যে শিক্ষা পদ্ধতি, শিক্ষাদান পদ্ধতি, সেটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে থাকে। এরপরে দেখো বিভিন্ন পর্যায় সমূহের কথা বলা হয়েছে, শিক্ষাদানের বিভিন্ন পর্যায়। দেখো শিক্ষাদান পদ্ধতি যখন একটি পরিপূর্ণ করার যখন উদ্দেশ্য থাকে সেই সময় কিন্তু বিভিন্ন পর্যায়ের মাধ্যমে কিন্তু শিক্ষাদান পদ্ধতিকে পরিচালনা করা হয়। তাহলে সেই পর্যায়গুলি কি কি দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রস্তুতিমূলক, অর্থাৎ কি প্রি অ্যাক্টিভ, তারপরে ইন্টার অ্যাক্টিভ, তারপরে কি পোস্ট অ্যাক্টিভ। তাহলে এই যে পদ্ধতি, এই তিনটে পদ্ধতি অর্থাৎ এই তিনটি পর্যায়ের মাধ্যমে কিন্তু শিক্ষাদান শ্রেণীকক্ষে পরিচালনা করা হয়। তাহলে দেখো প্রস্তুতিমূলক পদ্ধতি বা হচ্ছে প্রি অ্যাক্টিভ টিচিং কাকে বলা হয়েছে? শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে শিক্ষকের পাঠ পরিকল্পনা, উদ্দেশ্য নির্ধারণ এবং কি শিক্ষণ পদ্ধতি নির্বাচন করার পর্যায়কে বলা হয়েছে। তাহলে দেখো এই যে প্রস্তুতিমূলক পর্যায়ে, এই পর্যায়ে শিক্ষক কি করে? শিক্ষক হচ্ছে শিক্ষার্থীদের কি পড়াবে অর্থাৎ কি পাঠ পরিকল্পনা করেন। ঠিক আছে, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে গিয়ে কি পড়াবেন এবং কি উদ্দেশ্য নির্ধারণ করবেন, কেমন ভাবে পড়াবেন, এই সমস্ত কিছু কিন্তু ভাবনা কিন্তু কি করে? এই যে প্রি অ্যাক্টিভ সময়ে কিন্তু তিনি ভেবে নেন। তারপরে কি করে? সে কিন্তু শ্রেণীকক্ষে কিন্তু প্রবেশ করে। দেখো এখানে মিথস্ক্রিয়ামূলক ইন্টারঅ্যাক্টিভ কাকে বলা হয়েছে? যে শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ ও মূল পাঠদান বা জ্ঞান আদান প্রদানের যে পর্যায়, সেই পর্যায়কে কিন্তু মিথস্ক্রিয়ামূলক পর্যায় বলা হয়েছে। তারপরে কি মূল্যায়নমূলক, যাকে বলা হয়েছে পোস্ট অ্যাক্টিভ টিচিং। পোস্ট অ্যাক্টিভ টিচিং এ কি হয়? যে পাঠদান শেষে পরীক্ষা ও অন্যান্য কোনো মাধ্যমে শিক্ষার্থীর শিখন কতটা ফলপ্রসূ হয়েছে তা যাচাই করার পর্যায়, অর্থাৎ মূল্যায়নের পর্যায় কিন্তু আমরা বলতে পারি এটাকে। তাহলে দেখো শিক্ষাদানের পর্যায় সমূহের মধ্যে কটি পর্যায় রয়েছে? তিনটি পর্যায় রয়েছে, প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ এবং কি রয়েছে পোস্ট অ্যাক্টিভ টিচিং। এই তিনটি পদ্ধতির মাধ্যমে কিন্তু শ্রেণীকক্ষে একটি সম্পূর্ণ শিক্ষাদান কিন্তু করা হয়ে থাকে। তারপরে কি রয়েছে? শিক্ষকের বহুমুখী ভূমিকা। শিক্ষক কিন্তু সেই পথ প্রদর্শক অর্থাৎ গাইড হিসেবে কাজ করে। শিক্ষক শিক্ষার্থীদের কিন্তু সঠিক পথে পরিচালিত করে এবং কি তাদের ভুল ত্রুটি শুধরে দেন এবং জীবনের সঠিক লক্ষ্য অর্জনে কিন্তু বিশেষভাবে সাহায্য করেন। তারপরে কি শিক্ষক কিন্তু একজন সহায়ক হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কি বলেছে? শিক্ষক সরাসরি উত্তর বলে দেন না, বরং শিক্ষার্থীদের কি করেন? এমন একটি পরিবেশ তৈরি করেন যেখানে শিক্ষার্থীরা নিজেরাই সমাধান খুঁজে বের করতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু কি শিক্ষক কিন্তু একজন সহায়ক হিসেবে কিন্তু শ্রেণীকক্ষে বিশেষভাবে বড় ভূমিকা পালন করছেন। তারপর কি প্রেরণাদাতা অর্থাৎ কি মোটিভেটরের কথা কিন্তু এখানে বলা হয়েছে। বিভিন্ন মোটিভেশন কিন্তু আমরা শিক্ষকের থেকেই শ্রেণীকক্ষে পেয়ে থাকি। শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ, আত্মবিশ্বাস এবং উৎসাহ জাগিয়ে তোলাই কিন্তু শিক্ষকের অন্যতম প্রধান কাজ। তারপরে দেখো কি রয়েছে? বন্ধু। দেখো সবার প্রথমে যে বিষয়টি সেটা কিন্তু কি, যে শিক্ষককে শিক্ষার্থীর সঙ্গে কিন্তু বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করতে হবে, যাতে সে কোনো প্রশ্ন থাকলে তার মনে সে যাতে নির্দ্বিধায় শিক্ষককে বলতে পারে সেই বিষয়টি। ঠিক আছে, কি বলেছেন? শিক্ষক হবেন শিক্ষার্থীর বিশ্বস্ত বন্ধু, যার কাছে শিক্ষার্থী নির্দ্বিধায় তার সমস্যা ও কৌতূহল প্রকাশ করতে পারবে। তো দেখো এই যে কি বলা হয়েছে? বহুমুখী ভূমিকা। শিক্ষকের যে বহুমুখী ভূমিকা, তার মধ্যে কিন্তু পথ প্রদর্শক হিসেবে কাজ করে শিক্ষক, সহায়ক হিসেবে কাজ করেন, তারপরে কি প্রেরণাদাতা হিসেবে কাজ করেন, বিভিন্ন মোটিভেশন দেন এবং কি একজন বন্ধু হিসেবেও কিন্তু বিশেষ বড় ভূমিকা পালন করে থাকেন। দেখো বিভিন্ন নীতি আছে শিক্ষাদানের। শিক্ষাদান যে পদ্ধতি, এর কিন্তু বিভিন্ন নীতি রয়েছে। তাই বলেছে এখানে যে শিক্ষাদানের নীতি সমূহর কথা। বিভিন্ন নীতির ওপর অনুসরণ করে অর্থাৎ বিভিন্ন নীতিকে অনুসরণ করে কিন্তু শিক্ষাদান পদ্ধতির দিকে এগিয়ে যাওয়া হয়। তাহলে কোন কোন নীতি রয়েছে এখানে? দেখো প্রথমে যে বিষয়টি রয়েছে
জানা থেকে অজানা। কি বলেছে? প্রথমে হচ্ছে কি শিক্ষার্থীর পূর্ব জ্ঞানের সাথে নতুন জ্ঞানকে যুক্ত করতে হবে, অর্থাৎ কি জানা থেকে অজানা বিষয়ে যেতে হবে। এটা কিন্তু শিক্ষাদানের মূল একটি নীতি। তারপরে আরো একটি নীতি রয়েছে, সেটা কি সহজ থেকে কঠিনে যেতে হবে। অর্থাৎ কি যদি আমরা কোনো বিষয়কে শিক্ষার্থীর সামনে তুলে ধরার সময় যদি সহজ থেকে কঠিনের দিকে যাই, তাহলে কিন্তু শিক্ষার্থীরা সেই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাই এখানে কি বলেছে? প্রথমে সহজ বিষয়ে আলোচনা করে ধীরে ধীরে জটিল বিষয়ের দিকে এগোনোই কিন্তু মূল বিষয়। তারপরে কি রয়েছে? মূর্ত থেকে বিমূর্তর দিকে কিন্তু যেতে হবে। তাহলে কি বাস্তব ও ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু থেকে শুরু করে ধারণাগত বিষয়ে কিন্তু যাওয়া উচিত। তারপর কি বলেছে? সমগ্র থেকে অংশ। প্রথমে পুরোপুরি বিষয়টির একটি ধারণা দিতে হবে, তারপরে কি ধারণা দিয়ে পরে বিভিন্ন অংশ কিন্তু বিশ্লেষণ করা হবে। অর্থাৎ প্রথমে কি করবে শিক্ষক? একটি বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেবে, এবং কি ধারণা দেওয়ার পরে সেই সম্পর্কে হচ্ছে সেই বিষয় সম্পর্কে যে বিভিন্ন পয়েন্ট থাকে, বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, বিভিন্ন গুরুত্ব থাকে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে। তাহলে দেখো, এই যে শিক্ষাদান পদ্ধতির যে শিক্ষাদানের যে বিভিন্ন নীতিসমূহ, এই সমস্ত নীতিসমূহ যদি আমরা হচ্ছে অনুসরণ করে যদি শিক্ষার পথে যদি এগিয়ে যাই, তাহলে কিন্তু শিক্ষা কিন্তু অনেকটা ফলপ্রসূ হবে। দেখো কি বলেছে এখানে সর্বশেষে, যে শিক্ষাদান হলো এমন এক মহৎ পেশা যা একজন মানুষের চরিত্র, যোগ্যতা এবং ভবিষ্যৎ গঠন করেন। ঠিক আছে, তাহলে কি এপিজে আব্দুল কালাম যে রয়েছে, তিনি কি বলেছেন? যে শিক্ষাদান হলো এমন একটি বৃহৎ পেশা। দেখো, তিনি কিন্তু শিক্ষাদানকে একটি পেশার সঙ্গে তুলনা করেছেন, যাকে একজন মানুষের চরিত্র বা যোগ্যতা ও ভবিষ্যৎ গঠন করে, অর্থাৎ ভবিষ্যৎ গঠনে কিন্তু বিশেষভাবে সহায়ক। এরপরে কি রয়েছে দেখো, শিক্ষাদান বনাম শিক্ষণ, অর্থাৎ কি টিচিং এবং লার্নিং এর মধ্যে কিন্তু তুলনা করতে বলেছে। কি বলেছে? দেখো, প্রকৃতির দিক থেকে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখো এখানে কি রয়েছে? প্রথমে যে টিচিং এর ক্ষেত্রে অর্থাৎ শিক্ষাদানের ক্ষেত্রে এটি শিক্ষণকে উদ্দীপ্ত করার একটি প্রক্রিয়া, এবং শিক্ষণ কি করে? এটি অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আচরণ পরিবর্তনের সাহায্য করে, অর্থাৎ এটি আচরণ পরিবর্তনের একটি প্রক্রিয়া। তারপর দেখো কি রয়েছে? শিক্ষক অনুকূল পরিবেশ ও সুযোগ সৃষ্টি করেন টিচিংয়ে, অর্থাৎ কি শিক্ষাদান পদ্ধতিতে, এবং শিক্ষণে কি হয়? শিক্ষার্থী সক্রিয়ভাবে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে কিন্তু সক্ষম হয়। তারপর দেখো লক্ষ্য কি রয়েছে? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করাই কিন্তু শিক্ষাদানের প্রধান লক্ষ্য। এবং শিক্ষণের প্রধান লক্ষ্য কি তাহলে? শিক্ষণের প্রধান লক্ষ্য হচ্ছে নতুন জ্ঞান আত্মস্থ করে পরিবেশের সাথে অভিযোজন করা, অর্থাৎ পরিবেশের সঙ্গে মেশা। ঠিক আছে, তারপরে কি রয়েছে? সম্পর্কগত দিক থেকে দেখো, এই যে শিক্ষাদান পদ্ধতি, এই শিক্ষাদান হলো কি একটি কারণ। তাহলে কি শিক্ষাদান পদ্ধতিকে একটি কারণ হিসেবে কিন্তু আখ্যা করা হয়েছে। তারপরে কি শিক্ষণকে, এখানে শিক্ষণ হলো একটি ফলাফল বা প্রভাব। তাহলে কি এখানে কিন্তু টিচিংকে কিন্তু একটি কারণ হিসেবে দায়ী করা হয়েছে, এবং লার্নিংকে কি বলা হয়েছে? লার্নিংকে কিন্তু একটি ফলাফল বা প্রভাব হিসেবে কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে দেখো, আজকে যে আমার আলোচনার বিষয় ছিল সেটা কিন্তু আমি এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।